হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিএফ এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতোই আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে ইভিএস এর আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে। আজকে রয়েছে দেখো আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 20। এর আগে আমি 19টি ভিডিও দিয়ে রেখেছি। তোমরা যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে দেখো আমি নিয়েছি 30টা প্রশ্ন প্রতিদিনের মতোই, আর এই প্রতিটা প্রশ্নই কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, আসন্ন এসএলএসটি, পিটি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি দেখতে দেখতে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো। তোমাদের জন্য থাকছে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড করে সময়, তোমরা তার মধ্যে আনসারগুলি দেওয়ার চেষ্টা করো। আর সব শেষে তোমরা কমেন্ট করে জানিও তোমরা এই 30টার মধ্যে কতগুলো আনসার সঠিক দিতে পারলে। চলো তাহলে শুরু করি। দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? রয়েছে 4টে অপশান, হাইপোথ্যালামাস, লঘু মস্তিষ্ক, থ্যালামাস নাকি সুষুম্না শীর্ষক। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমাদের দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। দেখো হাইপোথ্যালামাস কোন মস্তিষ্কের অংশ? আমাদের মস্তিষ্ককে 3টে ভাগে ভাগ করা যায়, অগ্র, মধ্য আর পশ্চাৎ মস্তিষ্ক। তার মধ্যে অগ্র মস্তিষ্কের 2টো অংশ। অগ্র মস্তিষ্কের একটা অংশ হলো টেলেনসেফালন, আরেকটা অংশ হলো ডায়েনসেফালন। এই ডায়েনসেফালনের মধ্যে প্রথমে থাকে থ্যালামাস আর তার নিচে, থ্যালামাসের নিচে থাকে হাইপোথ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্কের অংশ হাইপোথ্যালামাস, এটা মনে রাখবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, নিউরনের বহির্মুখী শাখাকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, ডেনড্রন, অ্যাক্সন, নিজল দানা নাকি সাইটোন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো নিউরনের বহির্মুখী শাখাকে বলা হয় অ্যাক্সন। নিউরনের বহির্মুখী যে শাখা থাকে তাকে বলা হয় অ্যাক্সন। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 3 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রয়েছে 4টে অপশান, এলএইচ, এডিএইচ, এফএসএইচ, এসিটিএইচ। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এফএসএইচ এর পুরো নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর রয়েছে দেখো এলএইচ এর পুরো নাম লিউটিনাইজিং হরমোন। এই প্রত্যেকটা হরমোনের পুরো নামগুলো জেনে রাখা খুবই দরকার। লিউটিনাইজিং হরমোন। আর রয়েছে এডিএইচ এর ফুল ফর্ম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক। আর রয়েছে দেখো এসিটিএইচ এর পুরো নাম অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে 4টে অপশানের মধ্যে বলে দিলাম কোনটা কার পুরো নাম। তাহলে আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান সি। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, প্রতিবর্ত কেন্দ্র হিসাবে কাজ করে নিম্নলিখিত কোন অঙ্গ? রয়েছে 4টে অপশান, মস্তিষ্কের কোন অংশটা? থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস নাকি এপিথ্যালামাস। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, থ্যালামাস। থ্যালামাস প্রতিবর্ত কেন্দ্র হিসাবে কাজ করে। চলো আমরা যাই 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, 44 অটোজোম এবং X0 এই প্রকার ক্রোমোজোম বিন্যাস কোন রোগের ক্ষেত্রে দেখা যায়? জ্যাকবসন সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম নাকি ক্লাইনফেল্টার সিনড্রোম। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমরা সবাই জানি আমাদের সাধারণত 46টি ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44টি অটোজোম। এখানে দেখো 44টি অটোজোম রয়েছে আর
আর থাকে দুটো সেক্স ক্রোমোজোম, তার মধ্যে মেয়েদের মধ্যে থাকে XX আর ছেলেদের মধ্যে থাকে XY। এখানে কিন্তু দেখো শুধুমাত্র একটাই X ক্রোমোজোম রয়েছে, আর কোনো ক্রোমোজোম নেই, অর্থাৎ এখানে এই ক্ষেত্রে কিন্তু 45টা ক্রোমোজোম দেখা যায়। তাহলে এই রকম রোগের বিন্যাস, এই রকম ক্রোমোজোম বিন্যাস কোন রোগের ক্ষেত্রে দেখা যায়? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, টার্নার সিনড্রোম যাদের থাকে তাদের ক্ষেত্রে এই রকম ক্রোমোজোম বিন্যাস দেখা যায়। টার্নার সিনড্রোম যে সমস্ত রোগী হয় তাদের বৈশিষ্ট্য একটু বলে দিই। তাদেরকে দেখতে স্ত্রীলোকের মতোই হয়, কারণ দেখো এখানে একটা এক্স ক্রোমোজোম রয়েছে, আর সেই জন্য স্ত্রীদের মতনই এদেরকে দেখতে হয়, কিন্তু এদের হচ্ছে ডিম্বাশয় থাকে না, আর চেহারা ছোট আকৃতির হয়। এছাড়াও আরও অনেক রকমের এদের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেমন মানসিক দিক থেকে মানে কম বুদ্ধিযুক্ত হয় এরা, আরও অনেক রকমের বৈশিষ্ট্য এদের দেখতে পাওয়া যায়। তার মধ্যে এগুলো কয়েকটা মেন বললাম। তো টার্নার সিনড্রোমে এই রকম লক্ষণ দেখতে পাওয়া যায়। আর রয়েছে দেখো ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম যাদের হয় তাদের কী রোগ দেখা, তাদের কীরকম হয়, তাদের 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি দেখা যায়। 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমির ফলে ডাউন সিনড্রোম হয়। কোনটার ক্রোমোজোম বিন্যাসে কেমন হয় কোন রোগের, আর কোনটা কোন ক্রোমোজোমের ফলে হয় সেটা তোমাদেরকে জেনে রাখতে হবে। এখানে ডাউন সিনড্রোম তাহলে বললাম 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে ডাউন সিনড্রোম হয়। আর ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্রোমোজোম বিন্যাসটা হয় 47 অটোজোম প্লাস XXY, মানে এদের কিন্তু অনেকগুলো বেশি ক্রোমোজোম থাকে, 47 অটোজোম প্লাস XXY। তাহলে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায় 44 অটোজোম আর X0। ডাউন সিনড্রোম হয় 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে, আর ক্লাইনফেল্টার সিনড্রোমে দেখা যায় 47 অটোজোম প্লাস XXY। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, রক্তে অনুচক্রিকা কমে গেলে কোন রোগ দেখা যায়? রয়েছে 4টা অপশান, লিউকোমিয়া, লিউকোপিনিয়া, পারপিউরা নাকি অ্যানিমিয়া। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো রক্তে অনুচক্রিকা কমে গেলে যে রোগটা দেখা যায় সেটা হলো পারপিউরা। রক্তে অনুচক্রিকা কমে গেলে পারপিউরা রোগ দেখা যায়। লিউকোমিয়া দেখা যায় রক্তে যদি শ্বেতকণিকা কমে যায়, রক্তে শ্বেতকণিকা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন যে রোগটা দেখা যায় তাকে বলা হয় লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলা হয় যেটাকে। আর রয়েছে দেখো অ্যানিমিয়া। অ্যানিমিয়া আমরা সবাই জানি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া দেখা যায়, বা এটাকে রক্তল্পতাও বলা হয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় সেটাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তল্পতা। তাহলে কোনটা কোন রক্তের কোন কণিকার অভাবে দেখা যায় সেটা আমরা জানলাম। পারপিউরা হয় রক্তে অনুচক্রিকার অভাবে, আর লিউকোমিয়া হয় শ্বেতকণিকার অভাবে, আর অ্যানিমিয়া হয় লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের কম হওয়ার জন্য। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে রয়েছে দেখো, যে প্রক্রিয়ায় লোহিত কণিকা ভেঙে যায় তাকে কি বলা হয়? রয়েছে 4টা অপশান, অ্যাগ্লুটিনোজেন, ফাইব্রিনোলাইসিস, হেমারেজ নাকি হিমোলাইসিস। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ হিমোলাইসিস বলা হয়। হিমোলাইসিস কখন হয়? আমরা যখন কোনো রোগীকে রক্তদান করা হয় তখন সেই রক্তদানের সময় যদি তার রক্তের ব্লাড গ্রুপটা ঠিকঠাকভাবে ম্যাচিং না করে, সেই রক্ত যদি রোগীকে দেওয়া হয় তখন রোগীর দেহে, অর্থাৎ যে গৃহীত, তার গৃহীতের যে লোহিত রক্তকণিকা বিনষ্ট হয়ে যায় এবং গ্রহীতার লোহিত রক্তকণিকা বিনষ্ট হয়ে গিয়ে হিমোগ্লোবিন বেরিয়ে চলে আসে লোহিত রক্তকণিকা থেকে। এই ঘটনাটাকেই বলা হয় হিমোলাইসিস। আর এই কারণের জন্যই কিন্তু আমাদেরকে রক্তদান করার আগে রক্তের গ্রুপটা সঠিকভাবে ম্যাচ করানোটা দরকার। রক্তের গ্রুপ যদি না ম্যাচ হয় তখন কিন্তু হিমোলাইসিস প্রক্রিয়ায় হিমোগ্লোবিন
নষ্ট হয়ে গিয়ে মানুষটা কিন্তু মারা যেতেও পারে। এই প্রক্রিয়াটাকেই বলা হয়, এই হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়াটাকেই বলা হয় হিমোলাইসিস। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো রক্তচাপ মাপার যন্ত্র কি? রয়েছে 4টে অপশান, ব্যারোমিটার, স্পিগমো ম্যানোমিটার, ম্যানোমিটার নাকি 14 ব্যারোমিটার। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো রক্তচাপ মাপার যন্ত্র আমরা সবাই জানি স্পিগমো ম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ মাপা হয়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো ঢেঁকি ছাঁটা চাল ব্যবহার করলে কোন রোগের প্রতিকার করা সম্ভব? রয়েছে 4টে অপশান, রাতকানা, স্টোমাটাইটিস, বেরিবেরি নাকি বন্ধ্যাত্ব। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, বেরিবেরি। বেরিবেরি রোগ, ঢেঁকি ছাঁটা চাল যদি আমরা খাই তাহলে বেরিবেরি রোগ কিন্তু আমাদের দেখা যায় না, বেরিবেরি রোগের প্রতিকার করা সম্ভব হয়। দেখো এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে রাতকানা আমরা সবাই জানি ভিটামিন এ এর অভাবে হয়। আর যে বন্ধ্যাত্ব রয়েছে, বন্ধ্যাত্ব রোগটা হয় ভিটামিন ই এর অভাবে। তাহলে কোন রোগটা কোন ভিটামিনের অভাবে হয় এগুলো কিন্তু জেনে রাখা খুবই দরকার। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো পলিটিন ক্রোমোজোম দেখা যায় নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে? গোলক্রিমি, অ্যাসকারিস, ড্রসোফিলা নাকি হাইড্রা। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো পলিটিন ক্রোমোজোম দেখা যায়, এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে হবে ড্রসোফিলা। ড্রসোফিলা মাছির মধ্যে পলিটিন ক্রোমোজোম দেখা যায়। এই পলিটিন ক্রোমোজোম পতঙ্গ শ্রেণীর আর ডিপটেরা বর্গের যে পতঙ্গ সেই তাদের দেহে লালাগ্রন্থিতে এই পলিটিন ক্রোমোজোম পাওয়া যায়। কোথায় পাওয়া যায় বললাম? লালাগ্রন্থিতে। আর কাদের পাওয়া যায়? পতঙ্গ শ্রেণীর আর ডিপটেরা বর্গের যারা হয় তাদের লালাগ্রন্থিতে এই পলিটিন ক্রোমোজোম পাওয়া যায়। এখানে দেখো পতঙ্গ শ্রেণীর মধ্যে একটাই রয়েছে ড্রসোফিলা, তাই ওটা হয়ে যাবে সঠিক আনসার। বাকিগুলো কিন্তু কোনোটাও পতঙ্গ শ্রেণীর মধ্যে পড়ছে না। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো ক্লোভার লিপ মডেল দেখা যায় কাদের ক্ষেত্রে? রয়েছে 4টে অপশান, mRNA, tRNA, ssRNA নাকি rRNA। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো ক্লোভার লিপ মডেল দেখা যায় tRNA এর ক্ষেত্রে। এখানে দেখো এই tRNA এর পুরো নাম হয় ট্রান্সফারেজ আরএনএ। এই যে ট্রান্সফারেজ আরএনএ এর কাজ কি? আমাদের সাইটোপ্লাজমে অনেক রকমের অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যায়। এবার সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিড সমস্ত প্রোটিন সংশ্লেষের জন্য লাগে না, নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের কাজে লাগে। এই কাজটাই করে ট্রান্সফারেজ আরএনএ। ট্রান্সফারেজ আরএনএ কি করে? নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সময় সেই নির্দিষ্ট পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে সাইটোপ্লাজম থেকে রাইবোজোমে বহন করে নিয়ে যায়। এই যে ট্রান্সফার অর্থাৎ ট্রান্সফার করে, এই কাজটাই করে, মানে বহন করে নিয়ে যায়, এই কাজটাই করে টিআরএনএ। কি বহন করে? সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে যায় রাইবোজোমে। দেখো এই যে টিআরএনএর মডেলটা আমি একটু এঁকে দেখাচ্ছি, ক্লোভার লিপ মডেলটা একটু তোমাদের জেনে রাখা দরকার। মডেলের কোন দিকটা কি থাকে, ক্লোভার লিপ মডেল পুরোটা আমি একটু এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে ক্লোভার লিপ মডেলের যে দিকটা ছোট বাহু আঁকলাম, এই ছোট বাহুটা হয় 5 প্রাইম আর এই যে বড় বাহুটা হয় 3 প্রাইম। আর এই 5 প্রাইমের দিকে যে লুপটা রয়েছে এই লুপটাকে বলা হয় ডিএইচইউ লুপ। আর নিচে যে লুপটা রয়েছে একদম এটাকে বলা হয় অ্যান্টিকোডন লুপ। এটা পুরোটাই ক্লোভার লিপ মডেলের, আমি ছবিটা পুরো এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই যে ছোট লুপটা রয়েছে এটাকে বলা হয় পরিবর্তিত লুপ।
আর এই পাশে যে 3 প্রাইমের দিকে যে লুপটা রয়েছে এটাকে বলা হয় টি সাই সি লুপ, টি সাই সি লুপ। আর এই 3 প্রাইমের যে নিচের দিকের অংশটা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গ্রাহক স্টেম, গ্রাহক স্টেম। তাহলে এটাই কিন্তু পুরো ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ মডেলের টিআরএনএটা এরকম দেখতে হয়, তার 5 প্রাইম প্রান্তের দিকে থাকে ডিএইচইউ লুপ, নিচের দিকে থাকে অ্যান্টিকোডন লুপ, আর 3 প্রাইম প্রান্তে যে লুপটা থাকে তার নিচে একটা ছোট লুপ থাকে সেটাকে বলা হয় পরিবর্তিত লুপ, আর 3 প্রাইম প্রান্তের দিকে যে লুপটা থাকে ওটাকে বলা হয় টি সাই সি লুপ, আর 3 প্রাইম প্রান্তের দিকে গ্রাহক স্টেম থাকে। এই পুরোটাই কিন্তু ক্লোভার লিফ মডেলে যে টিআরএনএটা দেখা যায় সেটার ছবিটা আমি তোমাদেরকে এঁকে দেখালাম। এরপরে দেখো আমাদের বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও একটু জেনে নিই। এখানে রয়েছে দেখো এমআরএনএ, এমআরএনএর পুরো নাম মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ। এই নামটা শুনেই আমরা বুঝতে পারছি এটা কি কাজ করবে। মেসেঞ্জার অর্থাৎ বার্তা বহন করে নিয়ে যাবে। কিসের বার্তা বহন করে, কি ধরনের প্রোটিন সংশ্লেষিত হবে সেই বার্তাটাই বহন করে নিয়ে যায় এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। আর রয়েছে দেখো এসএসআরএনএ, এসএসআরএনএর পুরো নামটা বলে দিচ্ছি, স্মল স্টেবল আরএনএ, স্মল স্টেবল আরএনএ। এই পুরোটা সবগুলোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে সবগুলোই ভালো করে জেনে রাখতে হবে কোন আরএনএ কী কাজ করে আর কোনটার পুরো নাম কি। স্মল স্টেবল আরএনএ কী কাজ করে, এটা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবো নিউক্লিক প্রোটিন গঠন করে। প্রোটিনের সঙ্গে যে কোনো প্রোটিনের স্মল স্টেবল আরএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবো নিউক্লিয় প্রোটিন গঠন করে। আর রয়েছে দেখো আরআরএনএ, আরআরএনএর পুরো নাম রাইবোজোমাল আরএনএ। অর্থাৎ এই আরএনএটা আমরা বুঝতেই পাচ্ছি নামটা শুনে যে এটা রাইবোজোমের মধ্যে থাকে, রাইবোজোমাল আরএনএ। এটা কি কাজ করে, রাইবোজোমের প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজোম অণু গঠন করে। এটা হচ্ছে গিয়ে আরআরএনএর কাজ। তাহলে সবগুলো আমরা জানলাম। চলো যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 12 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, নিম্নের কাদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো ZZ এবং ZW প্রকৃতির। রয়েছে 4টে অপশান, ব্যাঙ, গিনিপিগ, মৌমাছি নাকি পাখি। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই ZZ ZW এই প্রকৃতি দেখা যায় পাখিদের মধ্যে, পাখিদের মধ্যে এই রকম ক্রোমোজোম বিন্যাস দেখতে পাওয়া যায়। লিঙ্গ নির্ধারণে এরকম আমাদের যেমন XX আর XY দেখতে পাওয়া যায়, ওদের ক্ষেত্রে তেমন ZZ আর ZW। আর আমাদের উল্টোটা হয়, আমাদের ক্ষেত্রে যেমন কি হয় XX হয় মেয়েদের জন্য, মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে হয় XY, কিন্তু পাখিদের ক্ষেত্রে উল্টোটা হয়। পাখিদের ZZটা হয় যেটা হোমোজাইগাস যে সেক্স ক্রোমোজোম, সেটা দেখা যায় ওদের ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষ পাখিদের ক্ষেত্রে দেখা যায় ZZ, আর ZWটা দেখা যায় যেটা হেটেরোজাইগাস, ওটা হয় মেয়ে পাখিদের ক্ষেত্রে। তাহলে বোঝা গেল। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোন রোগকে ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা বলা হয়। ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা কোন রোগকে বলা হয়। রয়েছে 4টে অপশান, ডাউন সিনড্রোম, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া নাকি অ্যানিমিয়া। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, থ্যালাসেমিয়া রোগকে বলা হয় ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা। কেন বলা হয়, এই যে থ্যালাসেমিয়া রোগটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দটা কি, থ্যালাসা, থ্যালাসা গ্রিক শব্দ থেকে এসেছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসা শব্দের অর্থই হলো সমুদ্র। এই যে থ্যালাসেমিয়া প্রথম দেখা গিয়েছিল ভূমধ্য সাগরীয় অঞ্চলে, সেই জন্য এটাকে বলা হয় ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা। আর থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি হয়, থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন উৎপন্ন হওয়ার জন্য ত্রুটি দেখা যায় বা হিমোগ্লোবিন উৎপন্ন কম হয় থ্যালাসেমিয়া রোগ থাকলে। যাদের থ্যালাসেমিয়া রোগ থাকে তাদের হিমোগ্লোবিন উৎপন্ন কম হয় বা ত্রুটি দেখা যায় হিমোগ্লোবিন উৎপন্ন। আর হিমোগ্লোবিন যদি কম থাকে, আমরা আগেই বলেছি যে রক্তাল্পতা রোগ হয়, সেই জন্য এটাকে বলা হয় ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা। আর এটা প্রথম ভূমধ্য সাগরীয় অঞ্চলে পাওয়া গিয়েছিল বলেই এরকম নামকরণ করা হয়েছে। তাহলে থ্যালাসেমিয়া
কেন থ্যালাসেমিয়াকে ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা বলা হয় সেটা আমি বলে দিলাম। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, সবুজ রঙের বর্ণান্ধতাকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, ডিউটেরানোপিয়া, প্রোটানোপিয়া, ট্রাইটানোপিয়া, নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। যারা সবুজ রঙের বর্ণান্ধতা বলতে যারা সবুজ রঙকে দেখতে পায় না তাদেরকে বলা হয়, তারা সবুজ রঙের মানে তাদের মধ্যে সবুজ, তাদের চোখ মানে তারা সবুজ রঙকে কিন্তু ঠিকঠাকভাবে দেখতে পায় না, সবুজ রঙকে অন্য কোনো রঙে তারা দেখে, সেটাকেই বলা হয়, বা দেখতেই পায় না ওই কালারটাকে, সেই জন্য এই সবুজ বর্ণান্ধটাকে কি বলা হয় তোমরা বলো। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, ডিউটেরানোপিয়া বলা হয়। সবুজ রঙের বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। আর রয়েছে দেখো প্রোটানোপিয়া। প্রোটানোপিয়া বলা হয় লাল বর্ণের বর্ণান্ধতাকে, অর্থাৎ যারা লাল বর্ণকে দেখতে পায় না তাদেরকে বলা হয় প্রোটানোপিয়া। আর নীল বর্ণের বর্ণান্ধতাকে বলা হয় ট্রাইটানোপিয়া। এগুলো প্রত্যেকটা মনে রাখবে কোন বর্ণের বর্ণান্ধতাকে কি বলা হয়। সবুজ রঙের বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া, লাল রঙের বর্ণান্ধতাকে প্রোটানোপিয়া বলা হয়, আর নীল রঙের বর্ণান্ধতাকে ট্রাইটানোপিয়া বলা হয়। চলো আমরা যাই 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে পাওয়া যায়? রয়েছে 4টে অপশান, এক সংকর জনন, দ্বিসংকর জনন, সম্পূর্ণ প্রকটতা, নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, দ্বিসংকর জনন। মেন্ডেলের যে দ্বিসংকর জনন পরীক্ষা সেখান থেকে স্বাধীন সঞ্চারণের সূত্রটা পাওয়া যায়। স্বাধীন সঞ্চারণের সূত্রটা কি একটু তোমাদেরকে বলে দিই। 2 বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা জিন গ্যামেট তৈরি করার সময় শুধু যে পৃথক হয় তা নয়, প্রতিটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। আরও একবার বলে দিচ্ছি, 2 বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা জিন গ্যামেট তৈরির সময় শুধু যে পৃথক হয় তা নয়, প্রতিটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটাই হলো স্বাধীন সঞ্চারণের সূত্র। আর রয়েছে দেখো এক সংকর জনন। মেন্ডেলের এক সংকর জনন থেকে আমরা কোন সূত্র পাই? পৃথক ভবনের সূত্র। পৃথক ভবনের সূত্রটা আমরা পাই মেন্ডেলের এক সংকর জনন থেকে। পৃথক ভবনের সূত্র, এগুলো মনে রাখবে কোন পরীক্ষা থেকে কোন সূত্র পাই, এগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই সমস্ত প্রশ্ন আসতেই থাকে, সব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? রয়েছে 4টে অপশান, পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিমে, 45 ডিগ্রি কোণ করে পূর্ব থেকে পশ্চিমে, নাকি উত্তর থেকে দক্ষিণে। লোকটা যদি পূর্ব থেকে পশ্চিম দিকে হাঁটে তাহলে তার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, লোকটা যেদিকেই হাঁটছে তার সেই দিকেই ঘর্ষণ বলটা কাজ করবে। পূর্ব থেকে পশ্চিম দিকে হাঁটছে, তার ঘর্ষণ বলটাও কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকেই কাজ করবে। পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে আর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘর্ষণ বলটাও কাজ করবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, সমতল রাস্তায় গতিশীল মোটর গাড়ি বাঁক নেওয়ার সময় পিছলে যেতে পারে, এটা কিসের জন্য হয়? অভিকর্ষ বল দ্বারা হতে পারে, প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের অভাবে হয়, নাকি রাস্তার প্রতিক্রিয়া বলের জন্য হয়, নাকি গাড়ি ও টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বলের অভাবে হয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। সমতল রাস্তায় মোটর গাড়ি বাঁক নেওয়ার সময় কি হয়? পিছলে যেতে পারে। কিসের জন্য পিছলে যাবে? দেখো এই যে গাড়িটা বাঁক নেওয়ার সময় যে অভিকেন্দ্র বল দরকার, সেই অভিকেন্দ্র বল যদি কম থাকে তবেই গাড়িটা পিছলে যাবে, ঠিক আছে। আর এই অভিকেন্দ্র বলটা যাতে না কম হয় সেই জন্য গাড়িটা বাঁক নেওয়ার সময় ওই বাঁকটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেই বাঁকানো হয়, যাতে সেই প্রয়োজনীয় অভিকেন্দ্র ওই বলটা
বাঁকটা যাতে গাড়িকে সেই প্রয়োজনীয় অভিকেন্দ্র বলটা দিতে পারে, সেই নির্দিষ্টভাবেই গাড়ির যে কোনো মোড়ের বাঁকটা সেইভাবেই কিন্তু তৈরি করা। এর একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে ট্যান থিটা সমান আর স্কোয়ার, ট্যান থিটা সমান ভি স্কোয়ার, আর স্কোয়ার হবে না, ভি স্কোয়ার বাই আর জি। এই যে সূত্রটা থেকেই এই যে ট্যান থিটার মানটাই যে যত হবে, ট্যান থিটার মান যত হবে, এইখানে যে গাড়ির বাঁকটা, গাড়ির মোড়ের যে বাঁক, সেই বাঁকটাকে কিন্তু সেই অ্যাঙ্গেলেই বাঁকটা করতে হবে, তবেই কিন্তু ওই বাঁকটা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করতে পারবে, তাহলে মোটর গাড়ি কিন্তু বাঁক নেওয়ার সময় পিছলে যাবে না। এটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি নয়, এটাকে বলা হয় ব্যাংকিং থিওরি, বৃত্তপথের ব্যাংকিং বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় বৃত্তপথের ব্যাংকিং। মানে যখন গাড়ি কোনো মোড়ে যখন বৃত্তপথে ঘুরতে থাকে, সেই বৃত্তপথের ব্যাংকিংয়ের সূত্রই হলো ট্যান থিটা সমান ভি বাই আর জি। এটা মনে রাখবে, এটাকে বলা হয় বৃত্তপথের ব্যাংকিং। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রাথমিক একক কয়টি হয়? রয়েছে 4টে অপশান, 5টি, 6টি, 7টি নাকি 10টি। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 7টি। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রাথমিক একক হয় 7টি, অর্থাৎ এসআই একক। আন্তর্জাতিক একক বলতে এসআই একক বোঝাচ্ছে, এসআই একক কিন্তু এসআই এককের প্রাথমিক একক হয় 7টা। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য জল ব্যবহার করা হয়, এর কারণ কি? জল সহজলভ্য, জল রেডিয়েটরের ক্ষতি করে না, জলের সান্দ্রতা বেশ কম, জলের আপেক্ষিক তাপ বেশি। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য জল ব্যবহার করা হয় কারণ জলের আপেক্ষিক তাপ বেশি। আপেক্ষিক তাপ বেশি বলতে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি হয়, কারণ জলকে আমরা গরম করতেও সব থেকে বেশি সময় লাগে, অর্থাৎ জল তাপ গ্রহণ করতেও বেশি সময় নেয়, আবার তাপ বর্জন করতেও অর্থাৎ জলকে ঠান্ডা করতেও কিন্তু বেশি সময় লাগে, এই জন্য জলের আপেক্ষিক তাপ বেশি হয়। আর এই জলের আপেক্ষিক তাপ বেশি হয় বলেই গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য জল ব্যবহার করা হয়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো জলের হিমাঙ্ক 0 ডিগ্রি, জলের মধ্যে কিছুটা লবণ যোগ করলে জলের হিমাঙ্ক কি হবে? এমনিতে আমরা জানি সাধারণত জলের হিমাঙ্ক 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রিতে জল বরফ হতে শুরু করে, কিন্তু জলের মধ্যে যদি লবণ যোগ করে দিই তাহলে জলের হিমাঙ্ক কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, নাকি 0 ডিগ্রি অপেক্ষা বেশি হবে, নাকি 0 ডিগ্রি অপেক্ষা কমে যাবে, নাকি 10 ডিগ্রি সেন্টিগ্রেড হবে? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 0 ডিগ্রি অপেক্ষা কমে যাবে। যদি জলের হিমাঙ্ক আগে 0 ডিগ্রি থাকতো, জলে যদি লবণ মেশাই তখন জলের হিমাঙ্ক আরও কমে যাবে। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন, অর্থাৎ আমরা যাই 21 নম্বর কোশ্চেনে। 21 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো এক্স রশ্মি যেতে পারে কিসের মধ্য দিয়ে? সাধারণ কাঁচের মধ্য দিয়ে, কৃত্রিম হীরকের মধ্য দিয়ে, আসল হীরকের মধ্য দিয়ে, নাকি কোনোটাই নয়? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, আসল হীরকের মধ্য দিয়ে। ওই জন্য হিরে পরীক্ষা করার জন্য এক্স রে ব্যবহার করা হয়। এটা মনে রাখবে যে আসল হিরে পরীক্ষা করার জন্য, আসল হিরে নাকি নকল হিরে এটা পরীক্ষা করার জন্য কিন্তু এই এক্স রে ব্যবহার করে, কারণ আসল হিরের মধ্য দিয়ে এক্স রশ্মি কিন্তু যেতে পারে। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন, 22 নম্বর কোশ্চেনে। 22 নম্বর কোশ্চেন রয়েছে, যে মৌলের পরমাণুতে নিউট্রন থাকে না, এই যে নিম্নলিখিত যে মৌলগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন মৌলের পরমাণুতে নিউট্রন থাকে না? রয়েছে 4টে অপশান, নাইট্রোজেন, হিলিয়াম, সাধারণ হাইড্রোজেন, নাকি কার্বন। এটা সব থেকে সোজা কোশ্চেন, আমরা সবাই জানি। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, সাধারণ হাইড্রোজেন। আমরা জানি সাধারণ হাইড্রোজেনের সংকেত হয়, সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 হয় আর ভর সংখ্যাও 1 হয়। আবার আমরা কি জানি, ভর সংখ্যা সমান নিউট্রন প্লাস প্রোটন হয়।
নিউট্রন প্লাস প্রোটন। আবার এই প্রোটনটা পারমাণবিক সংখ্যার সঙ্গে সমান হয়, তাহলে প্রোটনও যদি 1 হয়, ভর সংখ্যাও যদি 1 হয়, তাহলে নিউট্রন কত হবে? নিউট্রন 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো নিউট্রন থাকে না। এই সাধারণ হাইড্রোজেনই একমাত্র মৌল যার মধ্যে কিন্তু নিউট্রন থাকে না, এটা মনে রাখবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 23 নম্বর কোশ্চেন রয়েছে। দেখো, কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সেটি কিসে পরিণত হয়ে যায়? ক্যাটায়নে, অ্যানায়নে, মূলকে, নাকি কোনোটাই নয়? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার কি হয়ে যাবে? অপশান বি, অ্যানায়নে। আমরা জানি কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে নিলে সেটি মাইনাস আয়নে পরিণত হয়ে যায়, অর্থাৎ সেটা অ্যানায়নে পরিণত হয়ে যায়। আর যদি সে ইলেকট্রন বর্জন করে দেয় তখন ক্যাটায়নে পরিণত হয়ে যায়। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন রয়েছে। দেখো, কার্বনের যে রূপভেদটিকে বাকিবল বলা হয়, রয়েছে 4টা অপশান। হীরক, গ্রাফাইট, ফুলারিন, নাকি কোক? কার্বনের কোন রূপভেদকে বাকিবল বলা হয়? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, ফুলারিন। ফুলারিন দেখতে অনেকটা বলের মতন হয়, বলের মতন গোল হয়, আর সেই জন্য ফুলারিনকে বলা হয় বাকিবল। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন রয়েছে। দেখো, একই সাথে ভৌত ও রাসায়নিক বিক্রিয়া ঘটে নিম্নলিখিত কোনটিতে? মোমবাতির দহনে চাল থেকে মুড়ি প্রস্তুত করার সময় প্লাটিনাম তার বুনসেন শিখায় ধরলে, নাকি কাঠ কয়লা পোড়ালে? কোনটাতে ভৌত ও রাসায়নিক ধর্ম একই সঙ্গে ঘটে? ভৌত ও রাসায়নিক বিক্রিয়া একই সঙ্গে ঘটে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে ভৌত বিক্রিয়া আর রাসায়নিক বিক্রিয়া কি। ভৌত বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় পদার্থটির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পদার্থটি যেরকম ছিল, অর্থাৎ আমরা সেই পদার্থটি পরিবর্তন হয়ে গেলেও আমরা কিন্তু তাকে পুরনো অবস্থায় আবার ফিরিয়ে আনতে পারবো, সেটাই হলো ভৌত বিক্রিয়া। তাকে প্রথমে যে অবস্থা থেকে আমরা চেঞ্জ করেছিলাম আবার সেই অবস্থাতেই ফিরিয়ে আনতে পারবো, এটা হলো ভৌত বিক্রিয়া। আর রাসায়নিক বিক্রিয়াতে কি হয়? এটাতে বিক্রিয়া ঘটার পরে এমনই পরিবর্তন হয়ে যায় সেটা থেকে কিন্তু আবার প্রথম অবস্থায় ওই পদার্থটাকে ফিরিয়ে আনতে পারবো না। ধরো আমরা একটা কাগজকে যদি পুড়িয়ে ফেলি, তাহলে পুড়িয়ে ফেললে যে সেটা ছাই উৎপন্ন হয়ে যায়, সেই ছাই থেকে কি আর কাগজ আনতে পারবো? তাহলে সেটা হয়ে যাচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া আর ভৌত বিক্রিয়া কোনটা বোঝা গেল। তাহলে একই সঙ্গে ভৌত বিক্রিয়াও ঘটে আর রাসায়নিক বিক্রিয়াও ঘটে, কোনটাতে হয় বলো? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান 1, মোমবাতিতে এরকম হয়। দেখো মোমবাতি দহনে কি হয়? মোমবাতি যখন জ্বলে, ধরো একটা মোমবাতি, এটা ধরো একটা মোমবাতি যখন জ্বলছে তাহলে কি হচ্ছে? মোমবাতি জ্বলে পুড়ে যাচ্ছে, মোমবাতির মোম অংশটা পুড়ে কার্বন ডাইঅক্সাইড এরকম আরও অনেক কিছু উৎপন্ন হচ্ছে, কিন্তু এই মোমটা গলে গলে আবার নিচে পড়ছে, মানে ওই মোমের কিছুটা অংশ পড়ে যাচ্ছে, সেটা থেকে আমরা আবার সেই পুরনো মোমটাকে পাচ্ছি। মানে যেটা জ্বলে আমাদের আলো উৎপন্ন হচ্ছে, আরও অন্যান্য গ্যাসীয় পদার্থ উৎপন্ন হচ্ছে, সেটা জ্বলার ফলে আবার সেটা সামান্য কিছুটা পড়ে গিয়ে কিন্তু পুরনো পদার্থটাকেও পাচ্ছি। তাহলে এখানে একসঙ্গে দেখো যখন মোমটা পুড়ে যাচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে একদম পুড়ে যাচ্ছে, সেটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, পুড়ে অন্য অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে। আর আবার সেই যে মোমটা গলে গিয়ে যে কিছুটা মোম আমরা ফেরত পাচ্ছি, সেটা তাহলে পুরনো মোমটাকেই আমরা ফেরত পাচ্ছি, সেটা হচ্ছে ভৌত বিক্রিয়া। তাহলে মোমবাতির দহনে ভৌত বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া দুটোই কিন্তু একসঙ্গে ঘটে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। ভৌত বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া একসঙ্গে ঘটে কোনটাতে? চলো আমরা যাই 26 নম্বর কোশ্চেন রয়েছে। দেখো, ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? রয়েছে 4টা অপশান, দিল্লি, ভোপাল, দেহরাদুন, নাকি লখনৌ? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, দেহরাদুনে দেখা যায়, দেহরাদুনে বন গবেষণা কেন্দ্র দেখা যায়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? রয়েছে 4টে অপশান, মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নাকি বর্ধমান? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে।
দেখো এই প্রশ্নেরও সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, পুরুলিয়াতে সব থেকে বেশি মালভূমি দেখা যায়। চলো আমরা 28 নম্বর কোশ্চেনে যাই। 28 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, জলপাইগুড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ রয়েছে তিস্তা ও করলা, অপশান বি রয়েছে তিস্তা ও জলঢাকা, অপশান সি রয়েছে জলঢাকা ও তোরসা, অপশান ডি রয়েছে তিস্তা ও রায়ডাক। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, তিস্তা ও করলা। তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি অবস্থিত। 29 নম্বর কোশ্চেনে যাই। 29 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, ছোট নাগপুর মালভূমি গঠিত হয় কোন শিলা দিয়ে? রয়েছে 4টে অপশান, বেলে পাথর, চুনা পাথর ও সেল দ্বারা, গ্রানাইট, চুনা পাথর ও ডলোমাইট দ্বারা, নাকি আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দ্বারা, নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো ছোট নাগপুরের মালভূমি আর্কিয়ান যুগের গ্রানাইট ও শিলা দিয়ে গঠিত হয়, গ্রানাইট শিলা নিস দিয়ে গঠিত হয়, সেই জন্য সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। চলো যাই আজকে শেষ প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, মানস সরোবর অবস্থিত কোথায়? রয়েছে 4টে অপশান, কারাকোরাম পর্বত শ্রেণীতে, পীর পাঞ্জাল পর্বত শ্রেণীতে, কৈলাস পর্বত শ্রেণীতে, নাকি মহাভারত পর্বত শ্রেণীতে। দেখো এটা এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি যে মানস সরোবর রয়েছে কৈলাস পর্বত শ্রেণীতে, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তাহলে আজকে এতটা পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেট পিটিতে, লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে সবার প্রথমে এই চ্যানেলে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই এরকম নতুন নতুন প্র্যাকটিস সেটের ভিডিও আসতেই থাকে। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা।